বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায় বসা আছেন সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, যিনি নদী রক্ষা কমিশনের জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন এক সময়। আমার ডানের রয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের প্রাক্তন অধ্যাপক এবং এটি বিশ্ববিদ্যালয়ে তিনি একসময় উপাচার্যের দায়িত্ব পালন করেছেন ডক্টর আব্দুল লতিফ মাসুম। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। বাংলাদেশে গত কয়েক বছর ধরে বহুল উচ্চারিত যে দেশটির নাম সেটি হচ্ছে ভারত। নানা কারণে এবং বিশেষ করে সাম্প্রতিক যে সর্বশেষ ক্ষমতার পালাবদল, সেখানেও তারা যথেষ্ট পরিমাণে আলোচিত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আলোচিত তারা। আমরা ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কগুলোকে দেখলাম বাংলাদেশ নিয়ে নানা রকমের আলোচনা করছেন তারা। এখানে মাইনরিটির অবস্থা খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, নানান উদ্বেগ উৎকণ্ঠা তাদের আমরা দেখলাম। সেই কারণে তারা আলোচনায়, এবং সর্বশেষ যেটা এখন দেশ বন্যায় ভাসছে এবং বেশ কিছু মানুষ জীবন দিয়েছেন, অনেকে গৃহহারা হয়েছেন এবং হঠাৎ করে এই বন্যার একটা আবহ, এবং সেটা অনেকেই মনে করেন, অভিযুক্ত করছেন যে এর জন্য পুরোপুরি দায়ী ভারত এবং বিন্দুমাত্র বাংলাদেশকে কোনো রকমের সতর্ক বার্তা না দিয়ে পানিগুলো ছেড়ে দিয়েছে। সো আমি এটা আপনাদের কাছ থেকে শুনতে চাই যে এই বন্যার কারণ এবং বন্যা পরিস্থিতি মোকাবেলার জন্যে যা হচ্ছে, কি করা উচিত, কি হচ্ছে বলে মনে করেন। ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, আপনি শুরু করবেন। এটা সাম্প্রতিক যে বন্যাটা হলো, স্পেশালি আপনার এই ইস্টার্ন 11-12টা ডিস্ট্রিক্টে, এটা আসলে ভয়াবহ রকমের। স্পেশালি ফেনীর বন্যাটা নজিরবিহীন, এরকম হয় নাই। এখন এটার একটা কারণ, কোনো একটা সুনির্দিষ্ট একটা কারণের জন্য এত বড় বন্যা হয় না, কারণ সমূহ বলতে হবে। তার প্রধান কারণ যেটা আমি অন্যান্য এক্সপার্টদের সাথে আলোচনা করে যেটা বুঝতে পেরেছি, সেটা হলো যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে গোমতীর অববাহিকায় এবং মুহুরী নদীর অববাহিকায়। সেখানে 19, 20, 21 আগস্ট ওই সময়, ওই সপ্তাহে 300% বেশি বৃষ্টি হয়েছে। অর্থাৎ যে বৃষ্টি নর্মালি হয় তার তুলনায় 3 গুণ বেশি বৃষ্টি হয়। একেবারে আপনি বলা যায় যে ক্লাউড বাস্ট, যার ফলে এই পানি প্রবল স্রোত হয়ে চলে আসছে এই গোমতীর অববাহিকার, এই আপনার ত্রিপুরা হয়ে বাংলাদেশে ঢুকছে। আরেকটা হচ্ছে যে মুহুরী নদী, সেখানেও কিন্তু প্রচুর বৃষ্টিপাত হয়েছে, সেই পানিও কিন্তু ফেনী এলাকায় চলে এসেছে। এর সাথে যেটা এই তীব্রতাকে আরও বেশি তীব্র করছে যে ঘটনাটা, সেটা হলো যে গোমতী নদীর উজানে বাংলাদেশ সীমান্ত থেকে 120 মাইল দূরে ওইখানে একটা ড্যাম আছে। এই ড্যাম, সেই ড্যামের যে ডমরু যে রিজার্ভায়ার ড্যামের, সেইটা পানিটা কিন্তু ওই সময় একসাথে চলে এসেছে। আবার মুহুরী নদীর ওইখানে ব্যারাজ আছে, সেই ব্যারাজ তো ডেফিনেটলি তারা খুলে দিচ্ছে। ওইখানে ড্যামও আছে বলে ধারণা করা হয় ছোটোখাটো নদীতে, কারণ সব তথ্য নাই। কিন্তু এগুলি ছেড়ে দেওয়ার ফলে এই যে বন্যাটা, ন্যাচারাল বন্যা যতটুক আছে, তার সাথে এই ড্যামের পানি যোগ হওয়ার ফলে আপনার এই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা হচ্ছে মূল কথা। আর একটা বিষয় আসছে যে এর জন্য ভারতকে অনেকেই দায়ী করেন, যে ভারত এর জন্য দায়ী। আসলে জিনিসটাকে একটু এইভাবে দেখতে হবে যে ভারত এই পানিকে, বাংলাদেশের এই পানিকে, বাংলাদেশের ভিতর দিয়ে নদ নদীর পানি যে প্রবাহিত হয়, এটার উপর তাদের একটা কন্ট্রোল কিন্তু তারা স্থাপন করেছে, এবং এটাকে তারা স্ট্র্যাটেজিক ওয়েতে ইউজ করে, অর্থাৎ জিও পলিটিক্যাল টুল হিসেবে ইউজ করে। আপনি যদি ভারতের এই বাংলাদেশের যদি ম্যাপটা দেখেন, এই ম্যাপের চারদিক থেকে মালার মতো প্রায় 50টা, আগে ধারণা ছিল 30টা, কিন্তু 50টা স্ট্রাকচার আছে, ড্যাম আছে, ব্যারাজ আছে, অন্যান্য স্ট্রাকচার আছে। এটার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশের ভিতর দিয়ে যেসব নদীতে পানি ভারত থেকে আসে তার উপরে একটা নিয়ন্ত্রণ স্থাপন করা। সেই নিয়ন্ত্রণ তারা অনেকাংশই স্থাপন করে ফেলছে, এবং তারা পানিকে স্ট্র্যাটেজিক্যালি ব্যবহার করে, উইপন হিসেবে ব্যবহার করে আমাদেরকে এক ধরনের ঝামেলার মধ্যে রাখে, বিপদের মধ্যে রাখে। অর্থাৎ পানি
পানির বিষয়ে, নদীর পানির বিষয়ে, প্রবাহের বিষয়ে ভারতকে বিশ্বাস করা যায় না। ভারত আমাদের একটা অবিশ্বস্ত বন্ধু। এখানে আপনি দেখেন অনেকেই এটা কাউন্টার আর্গুমেন্ট দেয় যে ভারত তো সহযোগিতা করতেছে, চুক্তি করতেছে, এটা করতেছে, সেটা করতেছে। আপনি যদি দেখেন যে চুক্তিগুলির কি অবস্থা, যে 53 বছরে এই যে 54টা ট্রান্সবাউন্ডারি রিভার, যদিও 54টা না, কমপক্ষে 1 শতাধিক ট্রান্সবাউন্ডারি রিভার আছে, সেগুলিকে বাকিগুলিকে কিন্তু স্বীকার করে না ভারত। বাংলাদেশের তেমন উদ্যোগ নেই। এই যে 54টা ট্রান্সবাউন্ডারি রিভার, এই 54টা রিভার তারা 3টা চুক্তি করা হয়েছে। একটা হচ্ছে গঙ্গা চুক্তি, একটা হচ্ছে আপনার ফেনী নদীর চুক্তি, আর একটা হচ্ছে কুশিয়ারা। এখন গঙ্গা চুক্তি যাই হোক একটা চুক্তি, যদিও আমাদের খুব একটা উপকারে আসে না। যে বাকি যে 2টা চুক্তি, ফেনী নদীতে সামান্য পরিমাণ পানি 1.8 কিউসেক পানি ভারত আগেও নিত, এখন চুক্তি করে নিচ্ছে। আর কুশিয়ারার যে চুক্তিটা, বাংলাদেশ সেখানে 163 কিউসেক পানি উইথড্র করতে পারবে কুশিয়ারা নদীর থেকে। কিন্তু সমস্যা হলো কি, কুশিয়ারা নদীর যেখান থেকে তারা আমরা পানিটা তুলব, সেটা বাংলাদেশের টেরিটরির ভিতরে। বাংলাদেশের টেরিটরির ভিতরে আমাদের নদী থেকে আমরা 163 কিউসেক পানি আমরা তুলে ব্যবহার করব, তার জন্য আমরা ভারতের সাথে কিন্তু চুক্তি করতে বাধ্য হয়েছি। কারণ ওইখানে পানি তার উপর থেকে আটকাই দেয়, উপর থেকে। এটা আমাদের সভরেনিটির উপরে ইনফ্লুয়েন্স করছে। সেই জন্য আমি এই কথাটা বলি যে আমাদের যারা এই পানির বিষয়ে এক্সপার্ট আছেন, কিছু কিছু লিডিং এক্সপার্ট আছেন, যারা জাতিকে অবহিত করেন, সরকারকে অবহিত করেন, তারা কিন্তু একটা বিষয় খুবই ভুল করছেন, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, যে ভারত যে বাংলাদেশের চারিদিক দিয়ে বিভিন্ন রকম ড্যাম করে বাংলাদেশের নদীগুলিকে কন্ট্রোলে নিয়ে এনেছে। এই জিনিস কিন্তু এই সাম্প্রতিক সময় আমরা কয়েকজনে বলতেছি, এটা কিন্তু বলেন না। যার ফলে একটা নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এই শেষ করার আগে আর 1 মিনিট একটু বলে দেই যে আমাদের উচিত হবে যে বাংলাদেশে পানির বিষয়ে আমরা যেন স্বয়ংসম্পূর্ণ হই। সেটার একটা সুবিধা আছে আমাদের। সে সুবিধা হলো কি, বর্ষাকালে ভারত কিন্তু পানি আটকায় রাখার কোনো উপায় নেই, সে পানি আসবেই। যেমন ধরুন ফারাক্কা বাঁধের যে 109টা যে গেট আছে, সবগুলো গেট খুলে দেওয়া হয়েছে। 11 লক্ষ কিউসেক পানি বাংলাদেশে ঢুকতেছে। এটা কিন্তু বন্যার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। আর তারা যে ফিডার ক্যানেল দিয়ে যে পানিটা নেয়, ওই 40,000 তারা কিন্তু আর বেশি নেবে না, যাতে বেশি নিলে তাদের ক্ষতি হবে, এই ধরনের বিষয়। তো এখন এই পানি কিন্তু বর্ষাকালে ধরে রাখা যায়, ধরে রেখে আমাদের যে সিজন, মানে ড্রাই সিজন, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই সিজনে ইউজ করা যায়। এখন কিছু কিছু এক্সপার্ট বলেন যে না, আমাদের তো সমতল ভূমি, এটা করা যায় না। করা যায়। আপনি যেমন গঙ্গা ব্যারেজ যেটা করা হয়েছিল পাংশার কাছে, ডিজাইন করা হয়েছিল, একটা এক্সেলেন্ট প্ল্যান ছিল। ওইখানে পানি ধরে রাখবে বর্ষাকালে। সেই পানি ওই সাউথ ইস্টের যে নদী আছে, সেই নদীর ভিতরে প্রবাহিত করলে সেই নদীগুলির স্যালানিটিটা এত হতো না, প্লাস বায়োডাইভার্সিটি ফিরে আসতো, প্লাস গ্রীষ্মকালে পানির একটা ব্যবস্থা হতো, যার ফলে তার কৃষিকার্য করতে পারতো। কিন্তু ওইটাকে এক কলমের খোঁচায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন যে এটা হবে না, এটা ডিজাইন ফ্ল আছে, ডিজাইনে গণ্ডগোল আছে। ডিজাইনে কোনো গণ্ডগোল নাই। আমি তাদের যে ইঞ্জিনিয়ার যারা ওই সাথে জড়িত ছিলেন ডিজাইনে, তাদের সাথে আলাপ করছি। আর ডিজাইনে যদি গণ্ডগোল থাকে, তাহলে সেই ডিজাইনটা কারেকশন করো। আমি এখন দাবি করতেছি আপনার মাধ্যমেই যে সেই প্রজেক্টটাকে আবার রিভাইভ করা হোক। রিভাইভ করা হলে আমাদের যেটা হবে, আমরা তখন ওই ফারাক্কা যে চুক্তি, ওই যে গঙ্গা চুক্তি তো এক্সপায়ার করে যাবে। চুক্তি করবে কিনা নতুন করে মমতা ব্যানার্জি তো অলরেডি বাধা দিছে, ওদের উপর নির্ভর করতে হবে না। বর্ষায় পানি ধরে রাখবো, গ্রীষ্মে আমরা শুষ্ক সিজনে আমরা ইউজ করব। এইরকম বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজিক লোকেশনে এই ছোট ছোট শুষ্ক নদী যেগুলো শুষ্ক হয়ে যায়, সেগুলিকে এমব্যাঙ্কমেন্ট উঁচা করে সেখানে পানি ধরে রেখে সেখানে স্লুইস গেট 2 দিকে দিয়ে আমরা কিন্তু পানির বিষয়ে আমরা একটা কি বলবো যে সভরেনিটি, পানির বিষয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি। তবে এটা ইঞ্জিনিয়ারিং বিষয়, এটা কিন্তু এটা ইট ইজ পসিবল, আমাকে ইঞ্জিনিয়াররা বলেছেন। জি, প্রফেসর আব্দুল লতিফ মাসুম। আজকের এই সময়টায় গোটা জাতির জন্য যে দুঃসংবাদ বা যে দুরবস্থা, সেটি হচ্ছে
এই বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে বন্যা। অ্যাকচুয়ালি উই আর ইন এ ওয়াটার ওয়ার। সারা পৃথিবীতে আপনারা জানেন যে একজন এক্সপার্ট বলছিলেন যে পৃথিবী একসময় দ্বিতীয় মহাযুদ্ধ, তৃতীয় মহাযুদ্ধ, পানি নিয়ে ওয়াটার ওয়ার হবে। সেরকম একটি নমুনা আমরা এখানেও দেখতে পাচ্ছি। এবং কেউ কেউ বলছেন যে বাংলাদেশে 5ই আগস্টের যে পট পরিবর্তন, সেই আনন্দটা যেন বাংলাদেশের মানুষ উপভোগ করতে না পারে, আসলে সেভাবে আনন্দটা উদযাপন করবারও সুযোগ বাংলাদেশের মানুষ সেই অর্থে পেল না এই বন্যার কারণে। সেটা একই রকমের বিষয় যে বাংলাদেশের জনগণের সুখ দুঃখ কষ্ট ভাবনা বা ন্যায্য হিস্যা, যেমন সবাই আপনারা যেমনটি মানে বললেন তিনি, যে বাংলাদেশের ট্রান্সবাউন্ডারি যে নদীগুলো আছে এটি 54টি, বলা হয় 54টি, এবং মানে তার চেয়েও বেশি কম হতে পারে। তো আমাদের সমস্যা হচ্ছে যে আমরা ভাটিতে আর ওরা উজানে, আপার জোনে তারা, এবং আপার হ্যান্ড নেওয়ার মতো দক্ষতা, যোগ্যতা এবং অন্যায্য একটা ব্যবস্থা তাদের মনে রয়েছে। বাংলাদেশ 1971 সালের আগে থেকেই এই অবস্থা, তো প্রাকৃতিক অবস্থা দীর্ঘকাল ধরেই চলে আসছে। পাকিস্তান আমলে ফারাক্কা ব্যারেজ হয়, আমরা তখন স্লোগান দিয়েছি ফারাক্কাবাদ উড়িয়ে দাও ইত্যাদি ইত্যাদি। তো সেই ফারাক্কাবাদের সেই যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে ভারত কখনোই ফিরে আসেনি। 1974 সালের দিকে যখন পরীক্ষামূলকভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর একটু 75 ভরণ করেছে, তারা মানে বাংলাদেশের কাছে অনুমতি চেয়েছে ফারাক্কা চালু করার ব্যাপারে। বাংলাদেশ পরীক্ষামূলকভাবে, আমাদের জাতির পিতা যাকে বলা হয়, তিনি অত্যন্ত ভারতের প্রতি সদয় হয়ে এটাকে পরীক্ষামূলকভাবে চালু করার অনুমতি দেন, এবং তারপর পরীক্ষা আর শেষ হয়নি। এবং আপনারা জানেন যে ফারাক্কাবাদ নিয়ে এই যে পরবর্তীকালে যে চুক্তিসমূহ হয়েছে, এই চুক্তিসমূহ খুবই মানে একটা কষ্টকর পর্যায়ে অতিক্রম করেছে। এখন তিস্তা ব্যারেজ নিয়ে, তিস্তা নদীর পানি বন্টন নিয়ে অমীমাংসিত বিষয়টি কোনোভাবেই কোনো ক্রমেই মীমাংসিত হয়নি। দীর্ঘ 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসছে, এবং আমাদের প্রধানমন্ত্রী তার নিজের ভাষায় বলেছেন যে বাংলাদেশ ভারতকে যা দিয়েছে, আমি শব্দটা, আমি ভারতকে যা দিয়েছি তা তারা চিরদিন ভুলবার মতো নয়। তারপরে তার প্রতিদানে তারা কী দিয়েছে এ তো আমাদের জানা কথা, যে এই নদীগুলোর পানি মীমাংসিত হয়নি, এবং আমাদের বর্ডারে প্রতিদিন আমাদের নাগরিকদের হত্যা করা হয়েছে। আমাদের আমদানি রপ্তানি, এমনকি পেঁয়াজের মতো, চালের মতো সংবেদনশীল বিষয়ও যখন আমাদের প্রয়োজন তখন তারা এমবার্গো দিয়েছে, পেঁয়াজ রপ্তানি করা যাবে না, চাল রপ্তানি করা যাবে না। সারা বাংলাদেশটাকে এখন আগে থেকেই কিন্তু এই যে মানে কাঁটাতারের বেড়া দিয়ে তারা আমাদের প্রতি বন্ধুত্ব প্রদর্শন করছে। এরপরও আমাদের ট্রানজিট দিতে হয়েছে। আমাদের মানে বিগত সরকার একটা অধীনতামূলক মিত্রতার মধ্য দিয়ে এই গত 15 বছর মানে অতিক্রম করেছে, এবং কোনো সময়ই এই স্বাভাবিক অবস্থা স্বাভাবিক হবে। একটি রাষ্ট্র আন্তর্জাতিক আইন কানুন আছে, যেমন ধরুন সারা পৃথিবীর নদীগুলো এরকম আছে, যেমন দানিউব নদী আছে, মেকং নদী আছে, বিভিন্ন অববাহিকার দজলা ফরাত, বিভিন্ন নদী, নীল নদীর এই পানি বন্টনের ব্যাপারে বিভিন্ন আন্তর্জাতিক চুক্তি রয়েছে, আন্তর্জাতিক কনভেনশন রয়েছে, বাধ্যবাধকতা রয়েছে। মানে আপার জোনের কান্ট্রি কীভাবে নদীটি নিয়ন্ত্রণ করতে পারবে, বা তারা কতটুকু শেয়ার পারবে, আমরা কতটুকু শেয়ার পারবো, এই ধরনের বিধিনিষেধ মানে রয়েছে। আপনারা জানেন যে জিয়াউর রহমান যখন ফারাক্কা চুক্তিটি করতে চাইলেন, তখন আন্তর্জাতিক আদালতে মামলা করে তারপরে তাদেরকে চুক্তিতে আনতে বাধ্য করা হয়েছে। তো আমাদের কষ্টের বিষয় যে যখন বাংলাদেশের এই মানুষ গণতন্ত্রের
স্বাদ অনুভব করছে। বাংলাদেশ থেকে একটি ভারতপন্থী সরকার যখন উৎখাত হয়েছে, তখন মানুষের মনে এটাই জায়গা স্বাভাবিক যে তারাই আমাদের এই আনন্দকে, আমাদের এই অনুভূতিকে মেলান করে দেওয়ার জন্য তারা প্রতিটি নদীর আপারে, মোহরী নদীর পানিতে, মোহরী নদীর উপর কাঠামোতে বা ফেনী নদীর উপর কাঠামোতে তাদের বাঁধ রয়েছে। তারা সবচেয়ে বড় অভিযোগটা হলো যে তারা আমাদেরকে বাঁধ থেকে পানি প্রবাহের আগে বাংলাদেশকে অবহিত করেন, যেটা সৌজন্যের ব্যাপার। বাংলাদেশ যদি তাদের বন্ধু দেশ হয়ে থাকে, যেমনটি ওই একসময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছিলেন, परसे पहले लेकिन बांग्लादेश सबसे पहले। तो আমি মজা করে মাঝে মাঝে বলি বাংলাদেশ সবচেয়ে পহলে বাস দেনে के लिए আমাদেরকে সর্বনাশ করার জন্য তারা সবচেয়ে পহলে। এবং বাংলাদেশের এই 15 বছরের ইতিহাসে তাদের থেকে কোনো মৈত্রী, তাদের কোনো সম্প্রীতি, তাদের থেকে কোনো সদ্ভাব আমরা লক্ষ্য করি। যেমন তারা সার্ককে বিনষ্ট করে দিল, সার কাঠামোটাকে অকার্যকর করে দিল। এইভাবে অসংখ্য অভিযোগ আছে বাংলাদেশের মানুষের ভারতের বিরুদ্ধে, বিশেষ করে পানির এই সংকটের মধ্যে দিয়ে এটা আবার প্রমাণিত। এই কথার সূত্র ধরে আমি যদি আলোচনাটাকে আরেকটু এগিয়ে নিতে চাই, 8ই অগস্ট প্রধানমন্ত্রী সরকার প্রধানের দায়িত্ব গ্রহণ করবার পর থেকে প্রফেসর মোহাম্মদ ইউনূসের সরকার, আমরা দেখলাম বা 5ই আগস্ট থেকে 8ই আগস্টের মধ্যেও যে একটা মাইনরিটি ইস্যুকে উস্কে দেয়া বা হিন্দু কমিউনিটি এখানে খুব ভালনারেবল আছে, সেটা ভারতীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বার্তা, টুইট প্রফেসর মোহাম্মদ ইউনূসের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা, সেখানেও এটা মেনশন করলেন। সেটা একটা দেখলাম সরকার যাত্রা, যেটা রোববারে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রফেসর মোহাম্মদ ইউনূস উল্লেখ করেছেন যে আমাদেরকে কাজ করতে দিন। এই সচিবালয়ের সামনে, আমার অফিসের সামনে যদি সারাক্ষণ দাবিগুলো একটা সিস্টেমেটিক ওয়েতে আপনারা দেন, এই যে রাজপথ দখল করে, সেটা নিয়ে একটা কনসার্ন ব্যক্ত করে। আমরা দেখলাম রোববার রাতে কি হলো, সচিবালয়ে আনসাররা যে ঘটনা ঘটালো এবং তারপরে ছাত্ররা গেল, তারপরে সেনাবাহিনীকে গিয়ে সেটা নিয়ন্ত্রণ করতে হলো। সো এই যে একটা আনস্টেবল সিচুয়েশন তৈরি করবার যে চেষ্টা, সেটা কি মনে করেন তার সঙ্গে ভেতর থেকে বাইরে থেকে আসলে কারা করছে, কারা করবার চেষ্টা করছে? ডক্টর চৌধুরী, এখানে তো বোঝাই যায় যে পরাজিত শক্তি বিভিন্ন রকমে তারা এই সরকারকে আনস্টেবল করতে চাচ্ছে, অস্থিতিশীল সিচুয়েশন সৃষ্টি করতে চাচ্ছে। তারা একটা মাইনরিটি ইস্যু আছে বাংলাদেশে। মাইনরিটি কমিউনিটি ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করে, কিন্তু এইবার যেটা দেখা গেল যে অনেকের বাড়ি আক্রান্ত হয়েছে, অনেকের বাড়ি কিন্তু আক্রান্ত হয়েছে যারা আওয়ামী লীগের নেতা ছিলেন। জনগণের কিন্তু একটা রোষ আছে, সেই রোষটা আমি মনে করি যে কারো বাড়ি আক্রান্ত হওয়া উচিত না, কারো বাড়ি পোড়ানো উচিত না, এটা ডেফিনেটলি অন্যায় কাজ। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যে তাদের ভিতরের যে প্রতিহিংসা বা রোষ, জনরোষ যে কথাটা, সেটাও খুব এখানে সেই হিসেবে কিছু হয়তো মাইনরিটি নেতাদের বাড়ি আক্রান্ত হতে পারে, হয়তো হয়েছে, সেটা কিন্তু মাইনরিটি হিসেবে না, তারা আওয়ামী লীগ করতো সেই হিসেবে, পলিটিক্যালি মোটিভেটেড। যেমন আপনার মাশরাফি বিন মুর্তজা অত্যন্ত আমাদের প্রিয় ব্যক্তি, যা কিছু আপনি বলেন, সে আওয়ামী লীগের এমপি হয়েছে, হুইপ হয়েছে, যা কিছু বলেন, তারপরেও মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান আমাদের জন্য সারা পৃথিবীতে গৌরব নিয়ে আসছে। সেই জিনিসটাও কিন্তু বিবেচনায় রাখি। মাশরাফি বিন মুর্তজার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তাকে অ্যাকচুয়ালি তার সর্বনাশ করে দেওয়া হয়েছে, তার সব কিছু ওইখানেই ছিল। বলা হলো কি লিটন কুমার দাসের বাড়ি পোড়াই দেওয়া হয়েছে। এখন লিটন কুমার দাসের বাড়ি যদি পোড়াই দেওয়া হয়, তাহলে কিন্তু এটা একটা কমিউনাল ইসে যায়। লিটন কুমার দাস একজন ক্রিকেটার, সে তো নিরপেক্ষ একটা লোক, এই বিষয়ে তার কিছুই নাই, কিন্তু ওটা করা হয়েছে। মাশরাফি তো আওয়ামী লীগের এমপি, মাশরাফির বাড়ি পোড়াইছে আওয়ামী লীগের, সে এমপি হয়েছে এই জন্য, কারণ আওয়ামী লীগের উপরে যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটা মাশরাফি বিন মুর্তজার উপরে কিংবা সাকিব আল হাসানকে যে লোকে ট্রল করে, এই কারণে, অন্য কোনো কারণে কিন্তু এই দুজনই কিন্তু বাংলাদেশের জনগণের কাছে প্রিয় ব্যক্তি, আমার কাছেও প্রিয় ব্যক্তি। এই কারণে বলবো তারা বিশ্বের দরবারে বাঙালি জাতির, বাংলাদেশের গৌরব এনে দিয়েছে।
এখন আপনি আসেন না, কিন্তু এটাও আমাদের মাথায় রাখতে হবে, ভবিষ্যতে যারা নানান ক্ষেত্রে স্বনামধন্য সুখ্যাতি তাদের দেশের জন্য জন্য একটা বয়ে আনবেন, শিক্ষা। কিন্তু তারা যদি পলিটিক্যালি এমন একটা পজিশন নেন যেটা জনগণের বিপক্ষে যায়, এবং পলিটিক্সটা তো সবার উপরে, সেখানে মানুষ কিন্তু কাউকে না, ক্ষমা করে না, করবে এখানে না। যেটা হয়েছে এই দুজনের উদাহরণ দিয়ে দেখেন, মানে তাদের দরকার ছিল না, তাদের দরকার ছিল না। মাশরাফি তো সবার কাছে আইকন, সবাই তাকে ভালোবাসতো, কিন্তু তার এটা দরকার ছিল না। এবং সরকারটার চরিত্র কি সেটা কিন্তু দীর্ঘদিন যাবৎ নানা মহলে বলা হচ্ছে। এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেসেজ গেল, যারা তাদের নিজস্ব পেশায় অত্যন্ত সফল, তারা যখন এই রাজনৈতিক ডামাডোলে রাজনৈতিক এসে ভাসিয়ে দেন, তার কি পরিণত হতে পারে সেটা কিন্তু এর দিকে আমরা বুঝে গেলাম। এখানে দেখেন এই যে জিনিসটা আরেকটু দেখেন, যে অনেকে এসে শাহবাগে এসে তারা প্রতিবাদ করছে, এর ভিতরে অনেকে ছিল তারা সনাতন ধর্মাবলম্বী না, তারা সনাতন ধর্মাবলম্বী সেজে একটা ইন্টারন্যাশনাল একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছে, যে এই সরকার, ওই ডক্টর ইউনূসের সরকার একটা সাম্প্রদায়িক সরকার। এবং বহু জায়গায় কিন্তু তারা এইসব কমপ্লেইন করছে। আরেকবার ছিল যখন ওই কুমিল্লায় আপনার মন্দিরে কোরআন শরীফ পাওয়া গেল। মন্দিরে কোরআন শরীফ পাওয়া মানে কি, মন্দিরের হয়তো হয়েছে, মানে অবমাননা হয়েছে, কোরআন শরীফও তো অবমাননা হয়েছে। সেই হোল জিনিসটাকে সারা পৃথিবীতে আপনার এই তুলে ধরা হয়েছে। এই যে হিন্দু কমিউনিটি ইন্টারন্যাশনাল ভারতের সহযোগিতায় তারা করে ফেলছে। এমনকি দেখেন এই ঘটনায় জর্জিয়ার এই কংগ্রেসম্যান, ওনার নামটা আমি ভুলে গেছি, কংগ্রেসম্যান, সে হিয়ারিং করছে, সে মানে ব্রিফিং করছে যে বাংলাদেশে নাগরিকদের, হিন্দু নাগরিকদের উপরে অত্যাচার করা হচ্ছে, বাড়ি পোড়ায় দেওয়া হচ্ছে। সেখানে আপনার যে হিন্দু কোয়ালিশন ইন নর্থ আমেরিকা, সেখানে কয়েকজন ব্যক্তি অত্যন্ত ডাহা মিথ্যা কথা বলে তারা মানে সেখানে বক্তব্য রাখছে। সেখানে একজন প্রফেসর খন্দকার করিম, ইউনিভার্সিটি অফ ম্যাসাচুসেটসের, সে ফাইন্যান্সের প্রফেসর, তাকেও ডাকা হয়েছিল, তাকে কিন্তু বলতে দেওয়া হয়নি কথা। সে একটা পর্যায়ে ওইখান থেকে সে অনলাইনে সেখানে চলে আসছে, আমাকে বললেন তিনি সেদিনকে। তো একটা কনসার্টেড এফোর্ট আছে মাইনরিটি কমিউনিটিকে ইউজ করে সরকারকে আনস্টেবল করে দেওয়া। আরেকটা হচ্ছে যে দেখেন গতকাল যেটা রোববারে যেটা আনসাররা তছনছ করলো, তারপর আরও বিভিন্ন রকম দাবি দাওয়া করতেছে। তাদেরকে বোঝা দরকার যে 16 বছর আমরা একটা স্বৈরতান্ত্রিক সরকারের আওতায় ছিলাম, সেখানে নানাবিধ হয়েছে। এখন তো দাবি করার কথা না। এই যেসব আনসাররা আসছেন, যারা তাদেরকে প্ররোচিত করছেন বা যারা আসছেন, প্রত্যেকটাই আপনার বিচারের আওতায় আনা উচিত। তাদের তো অসৎ উদ্দেশ্যে আসছে, তারা আসছে অসৎ উদ্দেশ্য নিয়ে সরকারকে একটা বিব্রতকর অবস্থা না, সরকারকে একটা আনস্টেবল করে দেওয়ার জন্য তারা আসছে। কেন আসছে? এই দাবির জন্য। আরেকটা বিষয় আমি মনে করি যে আমাদের সরকারের উচিত হবে যে এই সচিবালয়, প্রধান উপদেষ্টা বাসভবন, তার অফিস, এই ধরনের স্ট্রাকচার একেবারে নিশ্চিত নিরাপত্তা ইনশিওর করতে হবে। এই সময় কিন্তু দাবি দেওয়ার সময় না, এই সময় হচ্ছে যে ভঙ্গুর একটা অর্থনীতিকে, সম্পূর্ণ ভেঙে পড়া একটা অর্থনীতিকে, সেটাকে রিবিল্ড করা। যে একটা সুন্দর টিম হয়েছে ডক্টর সালাউদ্দিনের নেতৃত্বে, যে অর্থনীতির যে টিমটা হয়েছে, এই টিমটাকে সুন্দরভাবে কাজ করতে দিতে হবে। সেখানে অহেতুক দাবি দেওয়া কিন্তু করা যাবে না। অন্যান্য বিষয় আছে যে অনেক রিফর্ম করতে হবে, আমাদের নির্বাচন ব্যবস্থা রিফর্ম করতে হবে অনেক ক্ষেত্রে, সেগুলি ঠান্ডা মাথায় করতে হবে। এই সরকারকে কোনোভাবেই করা যাবে না, দাবি দেওয়া পেশ করে তাকে বিব্রত করা যাবে না, তার সময় নষ্ট করা যাবে না, এসব কোনো দরকার নাই। আপনি যারা দাবি করতে চান লিখিতভাবে লিখে রাখেন, পাঠাই দেন। এগুলি যখন সরকার রিফর্ম করবে, সরকার যখন আরেকটু সব ইকোনমিটাকে স্টেবল করতে পারবে, তখনই আমি মনে করি এই দাবি দেওয়াকে এন্টারটেইন করার হয়তো সময় হবে। আর এইসব দাবি দেওয়া তারা পেশ করবেন রাজনৈতিক সরকারের কাছে, এই সরকারের কাছে না। এই মুহূর্তে এই সরকারের মূল কথাই হচ্ছে যে রাষ্ট্রকে মেরামত করতে হবে। প্রফেসর আব্দুল লতিফ মাসুম। জিল্লুর, আপনি আপনার কথার প্রথমেই উল্লেখ করছিলেন যে বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থা, সেটি আপনি উল্লেখ করলেন। অ্যাকচুয়ালি বাংলাদেশে
একটা অভূতপূর্ণ বিপ্লব হয়েছে। এটাকে আমরা যেটা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যেটাকে রেভলিউশন বলি, মানে একটা সামগ্রিক পরিবর্তন, টোটাল চেঞ্জ। সেই টোটাল চেঞ্জটি এখানে না হলেও এটাকে একটা কনস্টিটিউশনাল ফ্লেভার দেওয়া হয়েছে। এটাকে আপনি গণ অভ্যুত্থান উদ্দিষ্ট গণবিপ্লব বলতে পারেন। বিপ্লব শব্দটি এখানে আমি গণবিপ্লব বলতে চাই, গণ অভ্যুত্থানের পরিবর্তে। তো সেখানে এই ধরনের বিপ্লবের ফলে যা হয়, একটা অসম্ভব রকম অস্থিরতা, অসম্ভব রকম সমাজে একটা আন্দোলন, একটা আলোড়ন, একটা প্রথা এবং ব্যবস্থাগত বিপর্যয় দেখা দেয়। বাংলাদেশেও তার ব্যতিক্রম নয়। কষ্টের কথা হলো এই যে দেশপ্রেমিক শক্তিগুলো, যারা রাজনৈতিক দল রয়েছেন, যারা সুশীল সমাজের সভ্য সোসাইটির সদস্য রয়েছেন এবং যারা সাধারণ নাগরিক রয়েছেন, তারা কিন্তু এই বিপ্লবকে নিয়মতান্ত্রিকভাবে, গণতান্ত্রিকভাবে, সতত সুন্দরভাবে তারা সমর্থন দিয়েছেন। কিন্তু বিপ্লবটি কি বা এই আন্দোলন কি নিয়ন্ত্রণ করা যায়নি এই কারণে যে প্রতিপক্ষ অর্থাৎ শেখ হাসিনার পলায়ন পর সরকার এমন নির্মমতা, এমন নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে যে মানুষ, আমি বলবো যে তাদের রাগের বহ্নিশিখা, রাগের যে আগুন, সেটি অনেক জায়গায় এই অগ্ন্যুৎপাতের সৃষ্টি করেছে। সেটি স্বাভাবিক। যেমন ধরেন একজন জিজ্ঞাসা করলেন যে স্থপতিগুলো, তথাকথিত স্থাপত্য ভাস্কর্যগুলো কী কারণে তিরোহিত হলো, এবং তিনি উত্তর দিয়েছিলেন, প্রফেসর ইউনূসী বললেন যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে যে রাগ, মানুষের যে ক্ষোভ, মানুষের দুঃখ, যে ক্রোধ, সেটা শেখ হাসিনাই দায়ী এর জন্য, সেটার জন্য দায়ী। সে তার মানে কালাম পড়লাম প্রথম আলোতে, মানে বলা হয়েছে যে তিনি তার জাতির পিতা, লকবধারী তার যে পিতা, তাকে তিনি এই অবস্থার সম্মুখীন করে প্রশ্নবিদ্ধ করেছেন। এটি গোটা জাতি করেন। এখন আমাদের দুটো অবস্থা, একটা ডোমেস্টিক অবস্থা আর একটি হলো এক্সটার্নাল অবস্থা। ডোমেস্টিক অবস্থায় অস্থিরতার কথা তো আমরা বললাম। এই অস্থিরতা সর্বত্র, ধরেন প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী এবং এই দাবি দেওয়া কৃষ্ট এই উন্মুখ জনসাধারণ। আপনারা খেয়াল করেছেন যে ল এনফোর্সিং এজেন্সি বলতে আমরা যাদেরকে বুঝি, যেমন ধরেন এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরপরই পুলিশ কর্মবিরতি করলো বা পুলিশ বিদ্রোহ করেছে। দ্বিতীয়ত আনসার বিদ্রোহ করলো পরশুদিন। এরপরে এর আগে চৌকিদার, গ্রামের চৌকিদার পর্যন্ত এসে মানে রাজধানী কাঁপিয়ে দেওয়ার চেষ্টা করলো। তার মানে হচ্ছে এই যে একটার পর একটা ঘটনা সৃষ্টি করে এই সরকারকে বিপদে ফেলবার জন্য, এই সরকারের মানে স্থিতিশীলতা নষ্ট করার জন্য, এই সরকারের আপিল বা আবেদনকে বিনষ্ট করে দেওয়ার জন্য ডোমেস্টিকভাবে কিছু পরিষ্কার করেই আমরা বুঝতে পারি যে পরাজিত শক্তি তারা এসব কাজ করছে। এবং খুব লক্ষণীয় যে এই 15 বছরে তারা যে অলিগার্ক সৃষ্টি করেছে, তারা যে তাদের পক্ষপুষ্ট রাজনৈতিক শক্তি তৈরি করেছে, এমপি, মন্ত্রী, বিভিন্ন স্থানীয়ভাবে, এরা কোনো কিছুই তখন মানেনি। এখন মানে একবার ওই যে শেখ হাসিনা বা ওই ওবায়দুল কাদের বলতেন যে যদি বিএনপি ক্ষমতাসীন হয় তাহলে বলে লক্ষ লক্ষ মানুষ নাকি মৃত্যুবরণ করবে। তা আমার প্রশ্ন ছিল, আমার মতো হাজারো মানুষের প্রশ্ন ছিল যে এমন কাজ কেন করবেন যে কারণে এই সরকারের পতনের পরে আপনাদের প্রতি গণরোষ সৃষ্টি হবে। এখন তো সেই গণরোষের সৃষ্টি হয়েছে, কিন্তু যেভাবে, যে আকারে আমরা আতঙ্কগ্রস্ত ছিলাম সেটি হয়নি। মানে বাংলাদেশের ছাত্র সমাজ সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, বাংলাদেশের সুশীল সমাজ সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছে। পরবর্তীতে বাংলাদেশের এই যে প্রতিষ্ঠিত
মানে আমাদের নোবেল বিজয়ী পৃথিবীর একজন গৌরবান্বিত মানুষ ইউনূস সাহেব সেটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছেন। কিন্তু ষড়যন্ত্র এখনও আছে, বিশেষ করে এক্সটার্নালি। মানে বলা হয়ে থাকে যে 1975 সালে 15ই আগস্ট যখন চেঞ্জটি হলো, তখন ভারতের পক্ষ থেকে সারা বাংলাদেশের মানে সীমান্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল। তারা মানে আরও কিছু হলে খন্দকার মোস্তাক আহমেদ তাদেরকে বোঝাতে সক্ষম হলেন যে এটা ইন্টারনাল বিরোধ, আমরা তোমাদের মতোই আছি, ভারতপন্থী আছি। যেভাবে হোক, কূটনৈতিক ভাষা যেভাবেই বলা হোক, তিনি তাদেরকে নিরস্ত করতে পেরেছেন। এখানে অনেকেই বলেছেন যে শেখ হাসিনা যদি সত্যি সত্যি এখানে গণরোষে যদি তিনি নিহত হতেন, সম্ভাবনা তো 100 ভাগ ছিল যে তিনি যদি বাংলাদেশে অবস্থান করতেন তাহলে মানুষের এই যে হয়তো বা হাজারো মানুষ আরও নিহত হতো, কিন্তু তিনি বেঁচে থাকতেন না। সেটা যদি হতো তাহলে পরে আরেকটি থ্রেট, আরেকটি লেজিটিমেট সরকারকে উৎখাতের বা এইভাবে তারা এখন আপনারা খেয়াল করেছেন যে ঘটনাটি ঘটবার পরপরই একটা আইনানুগভাবে কূটনৈতিক সুন্দর পরিবেশে কূটনৈতিক ভাষায় কথা বলার চেয়ে তারা বলেছে পাকিস্তানের কিছু বিপদগামী লোক, বাংলাদেশের কিছু বিপদগামী লোক পাকিস্তান কর্তৃক মানে এটা পাকিস্তানের চররা এটা করেছে, যেটা একেবারে 100 ভাগ ঢাহা মিথ্যা, যেটা একটা 100 ভাগ মিথ্যাচার। তো এটা তো এই কূটনীতির ভাষা হতে পারে না। এবং এখনও সেখানে যে শেখ হাসিনা রয়েছেন, ভুলে হোক শুদ্ধে হোক, তিনি যদি সেখানে কন্টিনিউ করেন, সেটি বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি কাটা, একটি প্রশ্নবিদ্ধ বিষয় হয়ে থাকবে সবসময়। যদি তারা বুদ্ধিমান হয়ে থাকে তাহলে পরে তাকে যে পৃথিবীর যে কোনো জায়গায় তারা পাঠিয়ে দেবে। এরকম কথা শুনতেছে। আর খুব খুব কষ্টের কথা যে তিনি কোথাও জায়গা পাচ্ছেন না, যেখানেই মানে আবেদন করেন সেখান থেকেই নাকি ফেরত আসে তার আবেদন। এইটাই তো স্বৈরাচারের প্রতিফল। ডক্টর চৌধুরী, আপনি শুনছিলেন এবং আপনি বলছিলেন যে কথা, যে সংস্কারের কথা কি কি হওয়া উচিত। প্রফেসর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রথম বক্তৃতায় তিনি একটা ধারণা দেবার চেষ্টা করেছেন তিনি কি করবেন কি করবেন না। অনেক জিনিসই স্পষ্ট, কিছু কিছু জিনিস একটু গ্রে এরিয়ার মধ্যে আছে, সেটা তিনি জনগণের উপরেই ছেড়ে দিয়েছেন বা সকল স্টেক হোল্ডারদের উপরে ছেড়ে দিয়েছেন। সো আপনি কি মনে করেন যে এই সরকারের আসলে কি কি ধরনের কাজ করা দরকার, কি কি ধরনের কাজে জন্য জনগণ তাদেরকে সমর্থন জানাবে, আর কোন কোন এরিয়ায় আসলে তাদের ঢোকা উচিত নয় বলে আপনি মনে করেন? এখানে প্রথমেই আমি বলি যে এই সরকারের, যে বর্তমান সরকারের এই কি বৈধতা কোথায়? বৈধতা হচ্ছে যে ছাত্র জনতার যে রায়, তারা যে এটাই তাদের পলিটিক্যাল ক্যাপিটাল। যে আপনি দেখুন যে নাগরিকরা, জনগণ এবং ছাত্রদের ভিতরে যে একটা ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, তার একটা উদাহরণ দেখেন যে টিএসসিতে ছাত্রদের এখানে লাখ লাখ টাকা লোকে দিয়ে দিতেছে, একটা বার প্রশ্ন করতেছে না আমার নামটা লিখে থাকেন বা সন্দেহ করতেছে না এই টাকাগুলি ঠিকমতো যাবে কি না। এটা একটা অভূতপূর্ব কিন্তু ঘটনা। আগেও বন্যা হয়েছে, কোনো সময় কিন্তু মানুষের এই যে উপচে পড়া, এই যে বিশ্বাস, এই যে আস্থা তার ছাত্রদের উপরে, তরুণ সমাজের উপরে যে জনগোষ্ঠীর, জনগণের যে আস্থা, এইটা কিন্তু স্থাপিত হয়েছে। এইটাই হচ্ছে এই সরকারের যে বৈধতা, যে সবাই মিলে এই সরকারকে একটা কিছু করার জন্য দিয়েছে। সেইটা হচ্ছে রাষ্ট্রকে যেন একটা নর্মাল একটা রাষ্ট্র, যেটা মোর পারফেক্ট রিপাবলিক তৈরি করার জন্যই কিন্তু দায়িত্ব দেওয়া হয়েছে। এই দায়িত্ব কিন্তু কঠিন দায়িত্ব, এই দায়িত্ব অনেক গুরু দায়িত্ব। এই দায়িত্ব কিন্তু সহজ একটা ইলেকশন করে আসলেন আবার গতানুগতিকভাবে তারা সরকার চালাচ্ছেন তা কিন্তু না। এখন এরা কী করতে পারে? প্রথম দায়িত্বই হচ্ছে যে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা, অবস্থার সৃষ্টি করা, যাতে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে একটা রাজনৈতিক সরকার গঠন করতে পারে। সেই সরকারের হাতে এদের ক্ষমতা দিয়ে দিতে হবে। কিন্তু আমি যেভাবে বললাম এটা কিন্তু তত সহজ হবে না, কারণ বাংলাদেশের যতগুলি প্রতিষ্ঠান আছে, ইউনিভার্সিটি বলেন, ইলেকশন কমিশন বলেন, জুডিশিয়ারি বলেন, আজকে দেখেন কি দুরবস্থা যে অ্যাপিলেট ডিভিশনের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি, পৃথিবীর যে কোনো দেশে একজন হাইকোর্টের, একদম হাইয়েস্ট কোর্টের বিচারপতি, তাদেরকে সম্মান করা হয়, বাংলাদেশেও কিন্তু করা হতো, তাকে পাওয়া গেল বর্ডারে সে কলাপাতার উপর শুয়ে আছে।
তাকে যে ন্যাক্কারজনক, আমি আর বলতে চাচ্ছি না, যেভাবে তার ছবি আসছে, তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এটা আমি সাপোর্ট করি না, কিন্তু এটা তো জনরোষের প্রকাশ এবং ক্লিয়ারলি এই ব্যক্তি একজন মানসিক রোগী ছিলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। এই মানসিক রোগী কিভাবে হাইকোর্টের বিচারপতি হলেন, ইংল্যান্ড থেকে আসলেন, ইংল্যান্ডে তার কোনো কিছুই ছিল না, একটা ডিগ্রি হয়তো ছিল, তাকে হাইকোর্টে রাখা হলো, নিয়োগ দেওয়া হলো, হাইকোর্ট থেকে কিন্তু তাকে পরে আপনার অ্যাপিলেট ডিভিশনে আনা হলো। তার এই কর্মকাণ্ডের তো সবাই জানে। এনিওয়ে, যে বিষয়টা হচ্ছে যে সকল রকমের প্রতিষ্ঠান নষ্ট হয়ে গেছে, এখন সেই প্রতিষ্ঠানগুলি কোনো না কোনোভাবে রিবিল্ড করতে হবে অথবা সাম সর্ট অফ নর্মালসি নিয়ে আসতে হবে। এবং ইলেকশন কমিশনকে তো ব্যাপকভাবে আপনার সংস্কার করতে হবে। ইলেকশন কমিশন শুধু ওই চিফ ইলেকশন কমিশনার আর কয়েকজন কমিশনারকে চেঞ্জ করলেন, দেখলেন সে কি আওয়ামী লীগ করতো না বিএনপি করতো, নো, আপনার পদ্ধতিটাই চেঞ্জ করতে হবে। যে দেশে ইলেকশনটাকে কন্ট্রোল করে ওসি আর ডিসি, সেই দেশে তো আপনার ভালো কোনো নির্বাচন হতে পারে না। নির্বাচন হবে নির্বাচন কমিশনের আওতাধীন অবস্থায়। এইভাবে নির্বাচন কমিশনকে, নির্বাচন পদ্ধতিকে আপনার রিফর্ম করতে হবে। আর একটা বিষয়, আমরা দেখি যে বাংলাদেশে একটা ডাইনেস্টিক পলিসি, একটা রাজত্ব চলতেছে। এক ডাইনেস্টি চলে যায়, আর এক ডাইনেস্টি আসে। এই ডাইনেস্টিক, এবং শুধু যে দুইটা ডাইনেস্টি আছে এখানে তা না, কিন্তু আপনি ডিস্ট্রিক্ট লেভেলে যাবেন, সেখানেও কিন্তু ডাইনেস্টি আছে। আপনি উপজেলায় যান, প্রত্যেকটা এমপি একটা ডাইনেস্টি মেনটেন করে। ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান মারা গেলে তার ওয়াইফ, নাহলে তার ছেলে, নাহলে তার ভাই, তার পরিবারের ভেতর থেকে চেয়ারম্যান হচ্ছে। এটি কিন্তু কুরে কুরে খাচ্ছে। ডাইনেস্টিক রুলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে তারা মেধাকে দেখে না, তারা কোনো কিছুই দেখে না, শুধু দেখে আনুগত্য। চোর হোক। এই যে আপনার প্রাক্তন প্রধানমন্ত্রীর একজন চাপরাশি না পিয়ন, তার 400 কোটি টাকা, সে অনুগত ছিল বলে 400 কোটি টাকা করতে পারছে, এবং তাকে দেওয়া উচিত ছিল, ফৌজদারি অপরাধ সে করছে, দুর্নীতি করছে, চুরি করছে, তাকে কার্ডটা রেখে বিদায় করে দিচ্ছে। কতটা মানে একটা গোল্ডেন হ্যান্ডশেক করে দিল এইসব চোরদের। তো এইখানে এই ডাইনেস্টিক পলিটিক্স থেকে বাইরে হইতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আমাদের এই রাজনীতিতে ছোট দলের কোনো সে নাই। হয় তাদের ওই আওয়ামী লীগ, না হলে বিএনপি, এদের কাছ থেকে এদের আনুগত্য না হলে ছোট দলের বড় নেতা বলেন, কেউই কিন্তু উইন করে আসতে পারে না। সেটা থেকে মুক্তির জন্য আমাদের যে সংখ্যানুপাতিক প্রপোর্শনাল যে নির্বাচন ব্যবস্থা, সেই নির্বাচন ব্যবস্থায় গেলে ছোট দলগুলি সংসদে আসতে পারবে, এবং সকল জনগণের যারা ভোট দিচ্ছেন তাদের কথা সংসদে উঠবে। এই জন্য আমি মনে করি যে প্রপোর্শনাল নির্বাচন ব্যবস্থার অনেকগুলি মডেল আছে। একটা সুটেবল মডেল, যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা এটাকে বিচার বিশ্লেষণ করে কোনটা সুটেবল, কোন মডেলটা করা যায়, সেটাকে তারা দেখতে পারেন। আর একটা বিষয় আমি মনে করি যে ডক্টর ইউনূসের চিন্তা করতে হবে যে এই যে এখন নায়কত্ব হয়ে যায় ইলেকশনের পরে, ইলেকশনের আগে অনেক কথা, ইলেকশনের পরে দেখা যায় এমপিরা, মিনিস্টাররা, এরা সবাই একেবারে প্রভু হয়ে যায়। তারা বলে আমরা পাবলিক সার্ভেন্ট থাকে ইলেকশনের আগে, আর পাবলিক মাস্টার হয় ইলেকশনের পরে। আমরা তো এটা দেখছি। এবং তারা একজন এমপি হওয়া মানে হইতেছে 500 কোটি টাকা সে বানায় ফেলবে, লিগ্যাল, তাদের কথায় লিগ্যাল, মানে নর্মাল ওয়েতেই কমিশন খায়। এই ব্যবস্থাকে যাতে না হইতে পারে তার জন্য তার একটা টেকসই পদ্ধতি ডেভেলপ করতে হবে। সেই পদ্ধতিটা কি হতে পারে? একটা হতে পারে যে টার্ম লিমিট, অর্থাৎ 2 টার্মের বেশি কেউ এমপিও থাকতে পারবে না আপাতত। এটা যদিও ইনফ্রিজ করে সিভিল রাইটসে, কিন্তু তারপরেও তো যেমন ধরেন আমেরিকাতে টার্ম লিমিট করা হয়েছে, যখন এফডিআর 4th টার্মের হইতে গেল। সেটা তো প্রেসিডেন্টের জন্য বা সিনেটর বা কংগ্রেসম্যানদের জন্য না, কিন্তু আমাদের এখানে করতে হবে আমি মনে করি। আর একটা বিষয় হচ্ছে প্রেসিডেন্টকে ডাইরেক্টলি নির্বাচিত করে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটা ভারসাম্য আনতে হবে। আপনি দেখুন আমাদের যে বর্তমানে যে প্রেসিডেন্ট, এইখানে এতগুলি ছেলে মারা গেল, এতগুলি তরুণীর প্রাণ দিল, উনি কিন্তু একটা বার আমার জানা মতে শোক প্রকাশ করতে পারে নাই, একটা কমেন্ট করতে পারে নাই যে এটা ঠিক হচ্ছে না। আমি মনে করি ব্যক্তিগতভাবে উনি হয়তো চেয়েছেন,
কিন্তু ওনার কোনো ক্ষমতা নাই, ওনার তো মাত্র দুইটা ক্ষমতা। একটা হচ্ছে প্রধানমন্ত্রীকে চুজ করা, সিলেক্ট করা, আর একটা হচ্ছে যে মানে আপনি কি বিশ্বাস করেন ব্যক্তিগতভাবে উনি চেয়েছেন? আমি সবসময় আশাবাদী লোক, উনি না যদি করে থাকেন তাহলে তো দুর্ভাগ্য যে যে প্রধান ব্যক্তি বাংলাদেশের, যার সামনে বাংলাদেশের পতাকা অবনমিত হয়, সে যদি এত মৃত্যুতে কোনো দুঃখিত না হয়ে থাকেন তাহলে তো বাংলাদেশের দুর্ভাগ্য। প্রফেসর আব্দুল লতিফ মাসুদ। আমি প্রথমেই ওই বিষয়টি নিয়ে আসতে চাই যে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার একটি সীমিত সময়ের জন্য, রাজনৈতিক দলগুলোর ভাষায় যৌক্তিক সময়ের জন্য প্রতিস্থাপিত হয়েছেন এবং পপুলার সাবরেন্টির মাধ্যমে যেভাবে তিনি ক্ষমতায়িত হয়েছেন সেটি স্বাভাবিকভাবে নয়, অস্বাভাবিকভাবেই ওই যে ডক্ট্রিন অফ নেসেসিটি দ্বারা অ্যাপ্লাইড ডিভিশন সেটাকে অনুমোদন দিয়েছে। এই ধরনের সরকারকে বিশেষ করে বাংলাদেশের গণবিপ্লবের প্রেক্ষিতে এই সরকারটি বড় ধরনের একটি সংকট অতিক্রম করছে। মানে চেঞ্জ, এই মানুষের গোটা 16 কোটি মানুষের একটি জন আকাঙ্ক্ষার যে পরিবর্তনের প্রেক্ষিত, এই প্রেক্ষিতে তাদের দাবি দেওয়া, তাদের চাওয়া পাওয়া, তাদের মনোবাঞ্ছা অসম্ভব রকমের প্রকট হয়ে দেখা দিয়েছে। এখানে আমরা তাদের কাজকে, তাদের টাস্ককে 3 ভাগে ভাগ করতে পারি। প্রথমত ইমিডিয়েট যেগুলো আমরা বলবো যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কন্ট্রোল করা, দ্বিতীয়ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলো খুব তাড়াতাড়ি খুলে দেওয়া, তৃতীয়ত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা। দ্রব্যমূল্য কিন্তু প্রথম দিকে সরকার ওই 15 আগস্টে দেখেছি আমি, তারপরের দিনই মানে ধরেন 100 টাকার চাল 50 টাকা হয়ে গেল। তো এখন এখানেও কিছু কাজটা হয়েছে, কিন্তু পরিপূর্ণভাবে এখনও দ্রব্যমূল্য মানুষের নিয়ন্ত্রণে আসেনি, সেটিকে দ্রব্যমূল্য মানুষের মধ্যে নিয়ে আসতে হবে। আর চতুর্থ যে কাজটি হবে প্রশাসনিক পুনর্গঠন। সেখানেও মানে প্রশাসনিকভাবে আপনারা সচিবালয় লক্ষ্য করেছেন ইতিমধ্যে বেশ কিছু পদোন্নতি হয়েছে। পদোন্নতিগুলো বঞ্চিতদের পদোন্নতি হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই বঞ্চিতদের ফাঁকে কিছু আগেকার দিনে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়েছেন তারাও কিন্তু বলেছেন যে তারা বঞ্চিত হয়েছেন। এই ধরনের বিষয়গুলো একটা কী বলবো, একটা অরাজকতা। মানে এরকমও শোনা গেছে যে মানে সংস্থাপন মন্ত্রণালয় বা আমরা যেখানে এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি বলি, তো সেখানে গিয়ে মবের মতো তারা অর্ডার করিয়ে নিয়েছে, লিখিয়ে নিয়েছে। তো এইটাকে নিয়ন্ত্রণ করা, এটা 4টা কাজ তাদের। এবং তারপরে যে মিড টার্ম কাজ যেগুলো আছে, সেই মিড টার্ম কাজের মধ্যে রয়েছে এই ধরনের আপনার 3 মাসের মধ্যেই এই কাজটা করতে হবে বা আরও কম সময়ের মধ্যে পালবার। এরপরে যে ইলেকশন কমিশন পুনর্গঠন করা, মানে মেইন টাস্ক হচ্ছে এই সরকারের অন্তর্বর্তীকালীন সময়ের প্রধান কাজ হচ্ছে একটি জাতির কাছে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, সুন্দর নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর। সুতরাং এই টাস্কটি ইলেকশন কমিশন পুনর্গঠন বা ইলেকশন আইনের যে ব্যত্যয়ের কথা আপনি বললেন বা ইলেকশন ব্যবস্থার যে পুনর্গঠন, এই ব্যাপারটা তাদেরকে এই 3 মাসের পরই এটা বড় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদেরকে মানে ভাবতে হবে। আর আমি মনে করি সেই সময় শাসনতন্ত্র পরিবর্তনের যে কথা বলা হয়েছে, একটা কনস্টিটিউশনাল কমিশন করতে পারেন তারা, সাংবিধানিক কমিশন করে তারা যাচাই বাছাই করতে পারেন। আমি খুব সংকট লক্ষ্য করি। আপনারা সবাই জানেন যে পাকিস্তানের সংবিধান রচনা হতে 9 বছর লেগে গেছে। বাংলাদেশের সংবিধান অসংখ্যবার মানে 17 বার সংশোধিত হয়েছে। তো সংবিধান পরিবর্তনের বিষয়টি, সংবিধান নতুন করে রচনা করার বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর, গোটা জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে গুরুত্ব দিয়ে অ্যাড্রেস করতে হবে দ্বিতীয় পর্যায়ে তারা কনস্টিটিউশন কমিশন করে দিতে পারেন। এবং ওই যে আবার বলছি যে আপনি যদি এই সংবিধানকে রেখে প্রয়োজনীয় সংস্কার, সংবিধান যে কথা আপনি বললেন যে ক্লজগুলোতে প্রধানমন্ত্রীকে আলটিমেটলি ডিক্টেটর করা হয়েছে,
বা ক্ষমতার ভারসাম্য নষ্ট শেখ হয়েছে। হাসিনা সবটা তো সংবিধানের ভেতরে থেকে অন্তত দেখিয়ে তো ব্যবহার করেই তার ক্ষমতার এক্সারসাইজ করেছেন, এবং এখানে আরেকটা বা অপকর্ম যেগুলো করেছেন জিল্লুর সংবিধানকে ব্যবহার করে করেছেন। আরেকটা বিষয় এখানে আমি অবশ্যই উল্লেখ করব যে সবাই জানি আমরা গণতান্ত্রিক ব্যবস্থা, ঠিক আছে, কনস্টিটিউশনে যদি গণতন্ত্র থাকে, আপনার মুখে যদি গণতন্ত্র না থাকে, আমরা গণতান্ত্রিক বলি একটা পলিটিক্যাল সিস্টেম, আবার গণতন্ত্র হচ্ছে ওয়ে অফ লাইফ। শেখ হাসিনা বা তার যে পিতৃপুরুষ কোনো ক্ষেত্রেই আপনি দেখাতে পারবেন না যে তারা ব্যক্তিগতভাবে, ব্যক্তিগত জীবনে, ব্যক্তিগত চর্চায় গণতন্ত্রের পক্ষে কথা বলেছে। তাদের সমস্ত আচরণ ছিল মানে কথাটা গণতন্ত্রের বলবেন, কিন্তু আচরণটা হবে ডিক্টেটরের মতো। সুতরাং শেখ হাসিনা যা করেছেন ওয়ান ম্যান, এটাকে আমরা 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 বলতাম যে বিকারগ্রস্ত ব্যক্তিতন্ত্র। শুধুমাত্র ব্যক্তিগত তন্ত্রই নয়, বিকারগ্রস্ত ব্যক্তিতন্ত্র। এই ব্যক্তিতন্ত্রের কবলে আমরা পড়েছি। এখন এই গণতন্ত্রকে যদি আমরা আমাদের পেতে হয়, তাহলে পরে আমাদের দুটো ব্যবস্থারই পরিবর্তন করতে হবে। একটি হলো শাসনতন্ত্র পরিবর্তন করতে হবে, সংবিধানকে একটি চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে একটা ভারসাম্যের সৃষ্টি করতে হবে। আলটিমেটলি এই জাতিকে শিক্ষিত দীক্ষিত করতে হবে সহনশীলতার পথে, ধৈর্যের পক্ষে, রাজনৈতিক শিক্ষা দীক্ষার পক্ষে, যেখানে মানুষ একে অপরের কথা মেনে নেবে, একে অপরের কথা মানে মেনে চলবে। কিন্তু কষ্টের কথা, দীর্ঘ 15 বছর বা বিগত 50 বছরে নিরঙ্কুশ না হলেও মানে আপনার সর্বক্ষেত্রে গণতন্ত্রের ভাষা আমরা লক্ষ্য করিনি। প্রতিটি রাজনৈতিক দলই কম বেশি তাদের সেখানে ব্যতিক্রম আপনি খুঁজে পাবেন। আর আওয়ামী লীগ তো নয়, আওয়ামী লীগ তো মানে 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 কষ্টের কথা যে তারা ভালো ভালো কথা বলে আর মন্দ মন্দ কাজ করে। একটা ডক্টর কামাল হোসেন একটা সুন্দর সংবিধান তৈরি করলেন, 9 মাসের মধ্যে একটা সংবিধান করলেন, সেখানে বলা হয়ে থাকে যে ফান্ডামেন্টাল রাইটস, বাংলাদেশের সংবিধানে যতটা এন্ডোর্স আছে পৃথিবীর খুব কম সংবিধানে সেটা এন্ডোর্স আছে। কিন্তু তারপরেই তারা, আপনারা জানেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট করলেন, তারপরে আলটিমেটলি সংবিধান বাকশাল করলেন। তো তাদের কাজ এবং কথার মধ্যে খুবই বিস্তর পার্থক্য। এখন বাংলাদেশে ভবিষ্যতে যে সরকার আসবে, বাংলাদেশের মানুষ চায় ওই যে চেক অ্যান্ড ব্যালেন্সের কথা আপনি বললেন, ভালো কথা যে মানে এই যে দুবার এক ব্যক্তি বা একটা গোষ্ঠী থেকে প্রধানমন্ত্রী হতে পারবেন না, একজন ব্যক্তি দুবার প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটি কিন্তু বিএনপি তাদের যে ভীষণ 30 এটাকে এন্ডোর্স করেছে। এটা কিন্তু খুব বড় কথা। আমি আশাও করিনি যে আমরা যেভাবে রাজনৈতিক দলকে চিন্তা করি, আওয়ামী লীগ বা বিএনপি, সেখানে তাদের যে উত্তরাধিকারের বিষয় আছে, এটা একটা ব্যতিক্রমধর্মী সিদ্ধান্ত যে তারা এন্ডোর্স করেছেন, যে তারা এই ধরনের প্রয়োজনীয়। আমরা একটু শেষের দিকে, সো ক্লোজিং রিমার্কস 2 মিনিট করে আপনারা দুজন। ডক্টর চৌধুরী, আমি প্রথমে ওই ইসের যে অফিসারদের প্রমোশন নিয়ে যে বিষয়টা আসলো, সেখানে আমি একটু বলি, যেসব অফিসার বঞ্চিত ছিলেন এত বছর ধরে, তাদেরই কিন্তু প্রমোশন হয়েছে এবং তার জন্য তারা বেশ আন্দোলনও তাদের করতে হয়েছে। এখন দুর্নীতি করে বঞ্চিত হয়েছে, প্রমোশন হয় নাই, এই ঘটনা কিন্তু রেয়ার। যেসব অফিসাররা এখানে প্রমোশন পেয়েছেন, তাদের কাউকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের বঞ্চিত হওয়ার অন্যতম প্রধান কারণ ছিল যে তারা অনেস্ট ছিলেন এবং তারা আপনার ওই চাটুকারিতা করতে পারেন নাই, তারা যে ডিক্টেটরের কথা অনুসারে তেমনভাবে চলতে পারেন না বলে একেবারে তাদেরকে সর্বনাশ করে দিয়েছে। অনেকের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে, অনেক রিটায়ার করে গেছেন। তাদের ভিতর থেকেই অনেকেই প্রমোশন পেয়েছেন একদম শেষ, তাদের ক্যারিয়ারের শেষ সময়। এখন আরেকটা বিষয় আছে কিন্তু এই পয়েন্টটা বলার জন্য, যেসব সচিব ছিলেন এই শেখ হাসিনার আমলে, সিনিয়র সচিব ছিলেন, হয়তো রেয়ার 2-1 আছে, রেয়ার বিরল, যে তারা দুর্নীতি করেন নাই, চাটুকারিতা করেন নাই, আইন অমান্যায় করেন নাই, রেয়ার। বাকি সবাই কিন্তু আপনার এই কনস্টিটিউশন মানেন নাই, ডিক্টেটর যা বলছে তাই করছেন এবং তছনছ করে দিচ্ছেন। আমি জাতীয় নদী রক্ষা কমিশনে থাকার সময় এই নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাথে লিঙ্ক ছিল, অ্যাটাচ ছিল, এবং সেখানে যে সচিব, সে যা করছেন, সে কর্ণফুলী নদী সে দিয়ে দিছে। কিসের বিনিময়ে দিচ্ছে আপনি জানেন? যে মন্ত্রী সে পলাতক, প্রতিমন্ত্রী পলাতক, উনিও পলিয়ে গেছিলেন, আবার আসছেন। এই গ্রুপটা, এই যে সচিব এবং সিনিয়র সচিব, এদের সবাইকে রিমুভ করে দেওয়া উচিত ছিল এতদিনে, তাদের রিমুভ করে দেওয়া উচিত। এবং যারা এখানে এই যে প্রমোশন পেয়েছেন, যেসব বঞ্চিত অফিসার, তাদেরকে এই সচিবালয়, এই অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্বে আনা উচিত। এই কারণে নেতৃত্বে আনা উচিত
তারা কিন্তু পরীক্ষিত, তাদের সততার জন্য, তাদের আইনের প্রতি আনুগত্যের জন্য তারা কিন্তু বঞ্চিত ছিলেন। এই কমেন্টটা আমি করলাম। আরেকটা শেষ করতে হবে। আচ্ছা, শুধু এক লাইনে বলি, আমাদের সামনে এখন একটা মানে ঝঞ্ঝা বিক্ষুব্ধ একটা সময়, কিন্তু এই সময় জাতীয় ঐক্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এখন যে ছাত্র জনতা তরুণদের মধ্যে যে ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে, এইটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তি যেন কেউ নষ্ট না করতে পারে, এবং আমাদেরকে আগাতে হবে, একটা নিয়মতান্ত্রিক আগাতে হবে। আমরা কনস্টিটিউশন যদি বাতিল করে দিই, তো নতুন রিপাবলিক করতে হবে। যে রিপাবলিক 71 সনে একটা জেনারেশন তৈরি করছে, সেই রিপাবলিককে আপনার বানচাল করে দেওয়া, বাতিল করে দেওয়ার ক্ষমতা কিন্তু অন্য কোনো জেনারেশনের নাই। এই কনস্টিটিউশনটাকে ভিতরে থেকেই আমাদেরকে রিফর্ম করতে হবে, এমনভাবে রিফর্ম করতে হবে যে জনপ্রতিনিধিরা যেন মাস্টার হয়ে না বসেন, তারা যেন জনগণের প্রতিনিধিত্বই করেন। এই বিষয়টাই ডক্টর ইউনূসকে, তার টিমকে দেখতে হবে, এবং একটা ফেয়ার নির্বাচন করতে হবে। শুধু ফেয়ার হলে হয় না। বাংলাদেশের 13টা নির্বাচনের মধ্যে 4টে নির্বাচন মোটামুটি ফেয়ার। আপনার যে 91-এর নির্বাচন, 96-এর জুনের নির্বাচন, 2001 এবং 2008-এর নির্বাচন জেনারেলি অ্যাকসেপ্টেবল। কিন্তু এই নির্বাচনগুলি হওয়ার পরে কি হয়, আমি লাস্টেরটাই বলি, 2008 সনে নির্বাচনে শেখ হাসিনা আসছে, সে কিন্তু একটা ডিক্টেটর হয়ে গেল, কারণ সিস্টেমের জন্য। এই সিস্টেমই রিফর্ম করতে হবে। খুব ছোট করে আমি খুব ছোট্ট করে যে কথাটি বলতে চাই, এবং এই তৃতীয় মাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি আমি উত্থাপন করতে চাই, সেটা হচ্ছে যে গত সপ্তাহে এই অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে একটু উষ্ণ কথাবার্তা উচ্চারিত হয়েছে। যেমন ধরেন, বিএনপির তরফ থেকে বলা হয়েছে যে অতি দ্রুততম সময়ে অথবা একটি যৌক্তিক সময় পরবর্তীকালে সংশোধিতভাবে বলা হয়েছে, এবং জাতির উদ্দেশ্যে প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন যে এটি রাজনৈতিক দলের উপর নির্ভর করে। তো এটির মধ্যে একটা সমন্বয় হওয়া দরকার, একটা ব্যালেন্সড হওয়া, মানে ওয়ে হওয়া দরকার, একটা স্ট্র্যাটেজি হওয়া দরকার। যেমন ধরেন, তারা যে কাজগুলো করবেন সেই টাস্কের একটা রোড ম্যাপ তারা তৈরি করতে পারেন। বাংলাদেশের জনসাধারণ এই মুহূর্তে স্বস্তির মধ্যে আছে যে একটি অন্তর্বর্তীকালীন সময় তারা অতিক্রম করছে। অন্তর্বর্তীকালীন সময় কিন্তু অন্তর্বর্তীকালীনই, সেটাকে আপনি কতটা দীর্ঘায়িত করতে পারবেন সেটি প্রশ্ন সাপেক্ষ ব্যাপার, এবং যত শীঘ্র সম্ভব একটি জাতীয় কনসেনসাসের মাধ্যমে, রাজনৈতিক দলের গোল টেবিল বলেন আর লম্বা টেবিল বানেন, যেভাবে পারেন একটি রাজনৈতিক কনসেনসাসে পৌঁছা খুবই জরুরি এই মুহূর্তে, যে আপনার সরকার কতটা দীর্ঘমেয়াদী সময় হবে, কতটা কাজ তারা করতে পারবে, এর একটি বিষয় আমাদের জাতীয় সিদ্ধান্ত দরকার। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর আব্দুল লতিফ মাসুম এবং ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা শুনবার জন্য। দর্শক, আমরা যেসব বিষয় নিয়ে কথা বলছিলাম তার মধ্যে আমার অতিথিরা বলছেন যে বাংলাদেশের পানি বিষয়ে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। পানি নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে, অনেক কিছু হতে পারে নানা সময়, এবং বাংলাদেশ পানি নিয়ে একটা সংকটে আছে, এবং এর মধ্যে আঞ্চলিক রাজনীতি আছে, এর মধ্যে আমাদের প্রতিবেশীর এক ধরনের নেতিবাচক দৃষ্টিভঙ্গি বা অবস্থান আছে। এই সব বিষয়গুলোকে আমাদের মাথায় রাখতে হবে। আমাদের কাজ করতে হবে মিস ইনফরমেশন এবং ডিসইনফরমেশনকে রোধ করবার জন্য। সেটা দেশের ভেতর থেকে কিংবা দেশের বাইরে থেকে যেটা হচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করবার চেষ্টা হচ্ছে নানাভাবে, সেটা আমাদের চিন্তার মধ্যে মাথায় রাখতে হবে। এবং ওনারা দুজনেই মনে করেন যে সরকারের প্রধান লক্ষ্য অবশ্যই জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া, তার জন্য একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন করা, তার জন্যে নির্বাচন কমিশনকে ঠেলে সাজানো বা নির্বাচন কমিশনের সংস্কার, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারটা ডক্ট্রিন অফ নেসেসিটির এবং ছাত্র জনতার আকাঙ্ক্ষার মধ্য দিয়ে, একটা গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে বা কারো কারো ভাষায় বিপ্লবের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, কথা সত্য। কিন্তু সব সরকারেরই সব কিছুরই একটা লিমিট আছে, সেই লিমিটের মধ্যেই তাদের থাকতে হবে। এবং সেখানে আমার অতিথিরা কিছু প্রসঙ্গ উচ্চারণ করেছেন, যেমন তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করা তাদের অন্যতম কর্তব্য বলে তারা মনে করেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেয়া সেটি অত্যন্ত জরুরি কাজ তাদের। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস এবং রিস্ট্রাকচার,
সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ 16 বছরের যে আবর্জনা সেটা আছে, এখনও মূলোৎপাটন হয়নি ওনাদের কথায়, সেটা স্পষ্ট। এবং তাদের রেখে তারা যদি ওই জায়গাগুলোতে থাকেন, সবাইকে আপনি সরিয়ে ফেলতে পারবেন না, তাহলে হয়তো কাজ করাই সম্ভব হবে না, কিন্তু চিহ্নিত যারা, তাদের না সরালে বিপদ মাঝে মধ্যেই দেখা দেবে। এবং জনগণের দৈনন্দিন জীবনে স্বস্তিটা ফিরিয়ে আনতে হবে। সেটা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেটাকে নিয়ন্ত্রণ করা এবং যতটা সম্ভব কমিয়ে আনবার চেষ্টা করতে হবে। সংবিধান নিয়ে দু রকমেরই কথা আছে। কেউ কেউ মনে করেন যে সংবিধানটি পরিবর্তন দরকার, কেউ কেউ মনে করেন নতুন করে আসলে সংবিধান রচনা করা দরকার। দুপক্ষেই যুক্তি আছে, কেননা 72-এর সংবিধান যে আকাঙ্ক্ষা নিয়ে তৈরি হয়েছিল, খুব বেশি সময় যায়নি সেই সংবিধানের মূল চরিত্র তখনই ওই প্রথম শাসনামলেই কিন্তু হারিয়ে ফেলেছিল সংবিধান। তারপরে তো কাটাছাড়া হতে হতে 17 বার পরিবর্তন হয়েছে, কখনো কখনো ব্যক্তির প্রয়োজনে সংবিধান পরিবর্তন হয়েছে। কাজে এই সংবিধান দিয়ে আসলে আমরা এগুতে পারবো কিনা, নাকি আমাদের সংশোধন করে এগুতে হবে, নাকি আমাদের আসলে নতুন করে ভাবতে হবে, নতুন করে সংবিধান রচনা করতে হবে, এবং সেটা করতে হলে কিভাবে করতে হবে। সেটা আমরা জানি যে একটা প্রসেস আছে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারপরে রেফারেন্ডাম, এর মধ্য দিয়ে বাংলাদেশ এই পথে যাবে কিনা সেটাও একটা আলোচনার বিষয়, নতুন ডিসকোর্স আমাদের তৈরি করতে হবে। এবং এর বাইরে, কারণ বাংলাদেশের সংবিধান, আমরা শেখ হাসিনাকে স্বৈরাচারী বলি বা অন্যদেরকেও স্বৈরাচারী বলি, সংবিধান আসলে এই সুযোগটা, একজনকে স্বৈরাচারী হয়ে ওঠার যে সুযোগ, বাংলাদেশের সংবিধানের মধ্যেই কিন্তু সেটা নিহিত আছে। কাজেই এটা নিয়ে আমাদের ভাবা অত্যন্ত জরুরি। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।